তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অ্যালগরিদম নিয়ে আলোচনা করেছিলাম এবং অ্যালগরিদমের একটা উদাহরণও দেখেছিলাম। তো আজকে আমরা ফ্লুচার্ট নিয়ে আলোচনা করব। ফ্লুচার্টের বাংলা হচ্ছে প্রবাহ চিত্র। নাম থেকে বোঝা যায় যে ফ্লুচার্ট বা প্রবাহ চিত্র থেকে বোঝা যায় যে এটা চিত্র রিলেটেড হবে। ঠিক আছে, অ্যালগরিদম ছিল ধাপ রিলেটেড আর ফ্লুচার্ট হবে চিত্র রিলেটেড। তো কি, যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ফ্লোচার্ট বলে। আমার পিছনে সংজ্ঞাটা লেখা আছে যে যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ফ্লোচার্ট বলে। মানে প্রথমে তোমার অ্যালগরিদম করতে হবে, তারপরে অ্যালগরিদমের যে ধাপগুলো আছে ওই ধাপগুলাকে চিত্রের সাহায্যে যদি প্রকাশ করি তাহলে তাকে ফ্লোচার্ট বলে। তো ফ্লোচার্ট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট এবং একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। মূলত আমরা প্রোগ্রাম ফ্লোচার্টটা নিয়ে আলোচনা করব, এটাই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, তো সংজ্ঞা আমি লিখে দিছি যে সিস্টেম ফ্লোচার্ট কাকে বলে। প্রথমটা, যে ফ্লোচার্টে একটি সিস্টেমের ডাটার প্রবাহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ফলাফল প্রদর্শনের দিক চিহ্নিত হয় তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। জাস্ট শুধু সংজ্ঞাটা মনে রাখবা, এটার আর বিস্তারিত কোনো কিছু পড়তে হবে না। এক নাম্বারের। দুই নাম্বার হচ্ছে কি, প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম রচনার জন্য যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। এই যে একটা খেয়াল করো, প্রোগ্রাম রচনার জন্য, প্রোগ্রাম রচনার জন্য, ঠিক আছে, প্রোগ্রাম রচনার জন্য যে ফ্লোচার্ট ব্যবহার করা হয়, মানে আমরা তো সি প্রোগ্রামিং এ প্রোগ্রামিং রচনা করব, মানে প্রোগ্রামিং করব, আর সেই প্রোগ্রামিং এর জন্য যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। তো আমরা অ্যালগরিদম, আগের বার অ্যালগরিদমের সংজ্ঞাটা লিখে অ্যালগরিদমের একটা এক্সাম্পল দিয়েছিলাম, সহজে বুঝতে পারছো তোমরা। তো এখানেও দিব। আগে ফ্লুচার্ট করতে গেলে ফ্লুচার্টে কিছু চিত্র সম্পর্কে আইডিয়া রাখতে হয় আর কি। তো চিত্রগুলো আগে আমি দিয়ে দিই, তারপরে তোমাদের একটা এক্সাম্পল দিব। তো এই যে নোটগুলা দিলাম, নোটগুলা তোমরা তুলে ফেলো। ঠিক আছে, নোটগুলা খাতা কলম নিয়ে বসবা, যখনই বসবা খাতা কলম নিয়ে বসবা, নোটগুলা তুলে ফেলো। তারপরে আমরা ফ্লোচার্টের চিত্রগুলো সম্পর্কে ধারণা নিব। তো এখন দেখো, প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীক এবং অর্থ, মানে যেগুলো ফ্লোচার্টে এক্সাম্পল দেওয়ার আগে যেগুলো প্রয়োজন হয় সেগুলো এখন নিয়ে আমরা আলোচনা করব। তো বইয়ে দেখবা যে এগুলার বাইরেও আরো দুই একটা দেয়া আছে, তো আর দিতে হবে না, এগুলাই এনাফ। এগুলা যদি সরাসরি এই প্রশ্ন যদি আসে যে প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীক এবং এর অর্থসমূহ লিখো, এগুলা দিলেই ফুল মার্কস পাওয়া যাবে। এইগুলাই মূলত ফ্লোচার্টের মধ্যে ব্যবহার করা হয়, এগুলার বাইরে ব্যবহার হয় না তেমন একটা। আচ্ছা, দেখো তোমাদের এইচএসসি লেভেলের ক্ষেত্রে বিশেষ করে, তো প্রতীক প্রথমে একটা দেখো ডিম্বাকৃতির একটা চিহ্ন দেওয়া আছে। এটা কিন্তু সম্পূর্ণ সার্কেল না, এটা হচ্ছে সম্পূর্ণ সার্কেল। ঠিক আছে, সম্পূর্ণ যে বৃত্ত বলি এটা হচ্ছে সম্পূর্ণ গোলাকার বৃত্ত, এটা কিন্তু গোলাকার না, এটা হচ্ছে চ্যাপ্টা ডিম্বাকৃতির। প্রোগ্রামের শুরু বা শেষ নির্দেশ করে, এটি ডিম্বক আকৃতির। ঠিক আছে, শুরু বা শেষ মানে হচ্ছে স্টার্টিং বা এন্ডিং, এটা কি স্টার্টিং এর জন্য, আর এন্ড, ঠিক আছে, এই দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা প্রোগ্রামের শুরু বা শেষ নির্দেশ করে, এটি ডিম্বক আকৃতির। তারপরে দুই নাম্বার যেটা আছে সেটা দেখো, ইনপুট ও আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা শুধুমাত্র ওই যে আমরা অ্যালগরিদমের মধ্যে ইনপুট নিয়েছিলাম না, ইনপুট আর শুরুর পরে ইনপুট নিয়েছিলাম, তারপরে শেষে এন্ডের আগে আউটপুট নিয়েছিলাম, এরকম। তো এই চিহ্নটা, এই যে সামন্তরিকের মতো এই চিহ্নটা ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে এটা যেটা আয়তক্ষেত্র যেটা, সেটা হচ্ছে প্রোগ্রাম প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয়। প্রক্রিয়াকরণ মানে কি, ওই যে আমরা অ্যালগরিদমে লিখেছিলাম যে সাম সমান এ প্লাস বি লিখেছিলাম, তাহলে এটাই হচ্ছে প্রক্রিয়াকরণ, যেখানে যোগ হবে, গুণ হবে, ভাগ হবে, বিয়োগ হবে, এগুলা আর কি, বা কোনো গাণিতিক কার্য সম্পাদন হবে। প্রোগ্রাম প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয় এই চিহ্নটা। ঠিক আছে, এটা ভালোভাবে তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে ডায়মন্ড সিম্বল, এটাকে বলে ডায়মন্ড সিম্বল। এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। ডায়মন্ড সিম্বল বলতে এখানে কি সিদ্ধান্ত গ্রহণ চিহ্ন, এটার নাম হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ চিহ্ন। এটি সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়। এটা কোন কি কারণে ব্যবহার করা হয়, এটি সিদ্ধান্ত গ্রহণের জন্য। সিদ্ধান্ত গ্রহণ বলতে কি, সিদ্ধান্ত গ্রহণ বলতে এই যে দেখো, ধরো এরকম, ইফ এ থেকে যদি বি বড় হয় তাইলে কি হবে, ইয়েস। যদি বড় হয় তাইলে কি হবে, এ ইজ লার্জ। ঠিক আছে, এ ইজ লার্জ, এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এই যে সিদ্ধান্ত গ্রহণ করলাম আমরা,
এই যে এই বিষয়টা হচ্ছে সিদ্ধান্ত, যদি বি থেকে এ বড় কি না, না এ থেকে বি বড়, এটা একটা কনফিউশন জিনিস। তো এটা সিদ্ধান্ত গ্রহণ করতেছে, এখানে এখানে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে যে বি বড় না এ বড়, এটা সিদ্ধান্ত হচ্ছে। সেই কারণে যে জায়গায় এইসব সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই জায়গায় এরকম ডায়মন্ড সিম্বলটা ব্যবহার করা হবে। বি থেকে যদি এ বড়, ইয়েস মানে হ্যাঁ, যদি বড় হয় এ ইজ লার্জ, আর যদি বড় না হয় নো, তাহলে কি হবে? নো, বি ইজ লার্জ, বি ইজ লার্জ, লার্জ। প্রোগ্রামিং এর ক্ষেত্রে আরো এটাকে বড় করা যায়, যদি তাও যদি না হয় তাহলে কি হবে? আরো বড় করা যায়। তো আমরা বেশি পরে যখন প্রোগ্রামিং করব তখন এগুলা শিখবো আর কি বিস্তারিত। তো এখন মানে সিদ্ধান্ত গ্রহণ চিহ্ন কি সেটা বুঝলাম, যে ইফ এলস বা বিভিন্ন ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ডায়মন্ড চিহ্ন ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এই যে ওই যে ইনস্ট্রাকশন চিহ্ন, যেগুলা ইনস্ট্রাকশন চিহ্ন, এটি প্রোগ্রাম প্রবাহের দিক নির্দেশ করে। ঠিক আছে, যে এই যে প্রবাহের দিক, এখানে একটা প্রবাহ আছে, এই যে এইদিকে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে আসতেছে, ইনস্ট্রাকশন চিহ্ন আর কি, প্রোগ্রাম প্রবাহের দিক। তারপরে এই দিক থেকে এই দিকে এসে এগুলা মিলিত হয়ে যাচ্ছে, এই দুইটা সিদ্ধান্ত এখানে এসে মিলিত হয়ে যাচ্ছে, মিলিত হয়ে এখানে এন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এন্ড হয়ে যাচ্ছে, কিন্তু চ্যাপ্টার ডিম্বাকৃতি, শুরু বা শেষের জন্য চ্যাপ্টার ডিম্বাকৃতি ব্যবহার করে এন্ড হয়ে যাচ্ছে। তো এটা এটা জিনিসটা কি, এই যে প্রোগ্রাম প্রবাহের দিক নির্দেশ করে, মানে এক দিক থেকে আরেক দিকে যাব আমরা, সেই যাওয়ার জন্য এই যে ইনস্ট্রাকশন চিহ্নটা, এই যে এই ডিম্বাকৃতির মধ্যে এসে মিলিত হলো, মিলিত হয়ে এখান থেকে আবার শেষ হলো, এই যে প্রবাহটা কোন দিকে যাবে, প্রথমে এখানে যাবে, দুইটাই দিক থেকে এসে আবার এখান থেকে নিচে যাবে, এই যে প্রবাহ, সেটা ইনস্ট্রাকশন চিহ্ন দ্বারা বোঝা যায়। তারপর সংযোগ চিহ্ন, সংযোগ চিহ্ন কি জোড়া লাগানোর জন্য, যেমন এখান থেকে একটা ইনস্ট্রাকশন আসছে, এখান থেকে একটা ইনস্ট্রাকশন আসছে, দুইটা ইনস্ট্রাকশন কি হয়েছে, এখানে জোড়া লাগছে না? তো এই যে জোড়া লাগে এটাকে বলে সংযোগ চিহ্ন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবা, বুঝে মুখস্থ করে নিবা। ঠিক আছে, এখন আমরা একটা ফ্লু চার্ট দেখবো, সরাসরি একটা ফ্লু চার্ট। তো তোমরা যদি বুঝো আর কি, তাইলে সরাসরি নোট করে ফেলো, না নোট করলে কিন্তু ভুলে যাবা পরবর্তীতে। তো এখন দেখো, এখন আমরা সরাসরি একটা এক্সাম্পল দেখবো। প্রথমে আমরা দেখেছিলাম যে ফ্লুচার্ট কাকে বলে, ফ্লুচার্ট কত প্রকার ও কি কি। তারপরে যে প্রোগ্রাম ফ্লুচার্ট, প্রোগ্রাম ফ্লুচার্টের প্রতীক এবং তার যে বর্ণনা সেটা আমরা দেখেছিলাম। এখন আমরা সরাসরি একটা ফ্লুচার্টের একটা উদাহরণ দেখবো। ঠিক আছে, তাহলে তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। বোঝার সুবিধার্থে আমি ওই যে অ্যালগোরিদমটা লিখে রাখছি ফ্লুচার্টে, মানে বোঝার সুবিধার্থে অ্যালগোরিদমটা লিখে রাখছি, যেটা প্রিভিয়াস ক্লাসে আমরা করেছিলাম। তো ফ্লুচার্টটা আঁকি। তো ফ্লুচার্টে আমাদের ওই যে আগেও তো করেছিলাম, আগে 3টি সংখ্যা যোগ করার অ্যালগোরিদম করেছিলাম আগের যে ক্লাসে, সেটাতে আমরা। তো অ্যালগোরিদমের মধ্যে প্রথমে কি ছিল, 3টা সংখ্যার যোগফল যোগ করে মানে যোগফল করার অ্যালগোরিদমের মধ্যে প্রথমে ছিল স্টার্ট। এই যে দেখো, তাহলে প্রথমে কি লিখবো আমরা? স্টার্ট, START। শুরু বা শেষ এরকম ডিম্বাকৃত চিহ্নর ভিতর লিখতে হয়। শুরু, এই শুরু এবং এই শেষ, এই দুইটা কি করতে হয়, এই ডিম্বাকৃতি চিহ্নের ভিতর লিখতে হয়। তো ডিম্বাকৃত চিহ্নের ভিতর লিখলাম স্টার্ট। তারপরে কি বলছিলাম, যে ইনপুট আর আউটপুট, প্রিন্ট ডিসপ্লে, এগুলা মানে হচ্ছে আউটপুট। প্রিন্ট সাম, এটা মানে কি আউটপুট দেখালো তোমাকে, তাহলে আউটপুট কিসের ভিতর লিখতে হয়, এই রকম চিহ্নের ভিতর লিখতে হয়, এরকম সামান্তরিক আকারের চিহ্নের ভিতর কি করতে হয়, ইনপুট আউটপুট লিখতে হয়। তো এখন আমরা কি করব, এই যে ইনস্ট্রাকশন চিহ্ন দিলাম, ইনস্ট্রাকশন চিহ্ন দিয়ে কি লিখবো এখানে, ইনপুট, ইনপুট A B C। ঠিক আছে, এই কি লিখলাম আমরা, ইনপুট ABC, ইনপুট এবং আউটপুট, এটাকে বলে আউটপুট। এই দুইটার জন্য এরকম চিহ্ন ব্যবহার করা হয়, ইনপুট ABC। তারপরে কি করবো, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, মানে যেখানে হিসাবটা ফাইনালি করা হয় আর কি, যোগ বিয়োগ গুণ ভাগ যে লাইনে করা হয়, এই লাইনটাকে বলা হয় প্রক্রিয়াকরণ। এখানে প্রক্রিয়াকরণের জন্য কোন চিহ্ন শিখেছিলাম আমরা, প্রক্রিয়াকরণের জন্য এইরকম চিহ্ন শিখেছিলাম। ঠিক আছে, এটা শিখেছিলাম। তাহলে এখানে কি লিখবো, সাম সমান A প্লাস B প্লাস C। ঠিক আছে, এই যে এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। তারপরে কি প্রিন্ট, তাইলে ইনপুট আর আউটপুট একই কথা, প্রিন্ট মানে হচ্ছে আউটপুট। ইনপুট মানে কোনো তথ্য আমরা দেই, যেমন ক্যালকুলেটরে চাপ দিলাম, চাপ দিলে এটা কি হলো, ইনপুট হলো। আর চাপ দেওয়ার পর ধরো তুমি দিলা 2 যোগ 1,
যোগ 2, এটা ক্যালকুলেটরে চাপ দিলা, চাপ দেওয়ার পর যখন ইকুয়ালে চাপ দিবা, ইকুয়ালে চাপ দেওয়ার পর কি হবে, তোমাকে ক্যালকুলেটরের মধ্যে ফলাফল দেখাবে না 5। এই 5 যে তোমাকে দেখাবে, এই দেখানোটাই হচ্ছে আউটপুট। ঠিক আছে, দেখানোটা যে তোমার ডিসপ্লের মধ্যে দেখাবে সেটা হচ্ছে আউটপুট। তাহলে প্রিন্ট, এই 5কে প্রিন্ট ডিসপ্লে এগুলো বলা যায়। তাইলে আমরা এখানে কি লিখবো, প্রিন্ট, প্রিন্ট কি লিখবো, সাম দিয়ে এই ইনপুট আর আউটপুট এরকম সামান্তরিক চিহ্নের ভিতর দিতে হবে আমাদের। ঠিক আছে, ইনপুট আর আউটপুট এরকম সামান্তরিক চিহ্নের ভিতর দিতে হবে, প্রিন্ট সাম, তারপরে এন্ডিং, এন্ড করে দিব আমরা। তাহলে শুরু শেষ কি বলেছিলাম, যে বৃত্তাকার চিহ্নের ভিতর দিতে হয়। তো এই ছিল আমাদের একটা পূর্ণাঙ্গ ফ্লোচার্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফ্লোচার্ট কাকে বলে, ফ্লোচার্ট কত প্রকার ও কি কি, তারপরে প্রোগ্রাম ফ্লোচার্টের যে প্রতীক এবং তার তথ্য যেটা আছে, তার বর্ণনা যেটা আছে সেটা দেখালাম, তারপরে বাস্তবে একটা ফ্লোচার্টও আমরা ড্রয়িং করে দেখালাম। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে। আর তোমরা আশা করি বুঝতে পারো ভিডিওগুলো, যদি বুঝতে পারো অবশ্যই এটা ভিডিওগুলো শেয়ার করে দিবা। ঠিক আছে, তাহলে তোমাদের যেমন ভালো হবে, যে বুঝতে পারলে ঠিক অন্যরাও তো দেখে এগুলো উপকৃত হবে। তো সেই উদ্দেশ্যেই ভিডিওটা শেয়ার করে দিও, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।